লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত। দুজনের বাড়ি সাতক্ষীরায়, মরদেহ দেশে পাঠানো সহ। যুদ্ধবন্ধের প্রস্তাবে ইরানের জবাব প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। বললেন, যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত জানালো তেহরান। গাজায় ইসরায়েলি হামলায় হামাসের পুলিশ তদন্ত বাহিনীর প্রধান সহ নিহত 3। পশ্চিম তীরেও আগ্রাসন, অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর রাজনৈতিক সংকটে ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমারের পদত্যাগ দাবি দলের 70 এমপির। আলোচনায় সম্ভাব্য কয়েকজনের নাম। এবং হান্টা ভাইরাস ছড়িয়ে পড়া প্রমোদতরীর ব্রিটিশ যাত্রীরা কঠোর পর্যবেক্ষণে। উপসর্গ না থাকলেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক সভার সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বাড়ছে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণ। নাবাতিয়ে, তায়ের ও বেকা উপত্যকা জুড়ে ড্রোন ও বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে নাবাতিয়ের ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি প্রবাসী। একই সময়ে ওয়াশিংটনে সম্ভাব্য লেবানন ইসরায়েল বৈঠক ঘিরে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে, নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জবাইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। পরে দুয়েই শহরে আরেকটি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, আল বায়দা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল আদাইসায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করে তারা। এছাড়া আল বায়দা নাকাউরা সড়কে বুলডোজারের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর গোলাবর্ষণের কথাও জানায় গোষ্ঠীটি। টাইট থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার 3 সপ্তাহ পরও দক্ষিণ লেবাননে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2869 জন নিহত এবং 8730 জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। কূটনৈতিক চাপ আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে তীব্র হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। যুদ্ধবিরতির লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে তেহরানের অবস্থানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান বলছে, যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে কাতার এবং কুয়েত। যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার মধ্যেই আবারও চলছে পাল্টাপাল্টি কূটনৈতিক লড়াই। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতিকে লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। এমনকি ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ আখ্যা দিয়ে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরান কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এখন এক ধরনের কৌশলগত ফাঁদে পড়ে গেছেন। মানে তিনি পূর্ণমাত্রার যুদ্ধেও যেতে চান না, আবার ইরানের সামনে পুরোপুরি নতজানু অবস্থানও নিতে পারছেন না। তাই যুক্তরাষ্ট্র এখন চাপ ও হুমকির মধ্যেই একটি অনিশ্চিত কূটনৈতিক অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে নিষেধাজ্ঞা, তেল রপ্তানি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক মধ্যস্থতার উদ্যোগ চললেও উত্তেজনা কমার ইঙ্গিত নেই। কাতার ও কুয়েতের কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে, তবে অগ্রগতি অনেকটাই ধীর। মধ্যপ্রাচ্যের বিস্তৃত এই উত্তেজনা এখন পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে প্রভাবিত করছে। নাদিম মারজান, সময় সংবাদ।
পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর অত্যাচার করা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যেও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে একদিনে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর তদন্ত বিভাগের প্রধান উইসাম আবদেল হাদি ও সার্জন ফাদি হেইকলস সহ আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির জেইতুন এলাকায় গুলিতে একজন এবং খান ইউনিসের বানি সোহেলা এলাকায় এক ফিলিস্তিনি নিহত হন। একই সঙ্গে খান ইউনিসে একটি গাড়িতে বিমান হামলায় নিহত হন হামাস পরিচালিত পুলিশ বাহিনীর তদন্ত বিভাগের প্রধান উইসাম আবদেল হাদি ও সার্জেন্ট ফাদি হেইকাল। হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামাস বলছে গাজার প্রশাসনিক কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থাকে অচল করতেই পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাটিতে প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে এবং ধ্বংসস্তূপের মধ্যে জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জানিয়েছেন, ফিলিস্তিনিদের উপর হামলায় জড়িত বসতি সংগঠন এবং নেতাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরে চরমপন্থী ও সহিংস বসতি সম্প্রসারণে জড়িত সংগঠনগুলোকে টার্গেট করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক ও ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ইউকে অ্যান্টিসেমিটিক বলে অভিযুক্ত করে বলেন, বসতি সম্প্রসারণ থামবে না। গাজা ও লেবানন সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলি সামরিক বাহিনীতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। যুদ্ধের ময়দান বিস্তৃত হওয়ায় হাজার হাজার অতিরিক্ত সৈন্যের জরুরি প্রয়োজন অনুভব করছে তেল আবিব। পরিস্থিতি মোকাবেলায় এখন আইনি মারপ্যাচ আর বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে নেতানিয়াহু প্রশাসন। মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, কেবল সতর্কতায় যথেষ্ট নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ ও মানব সম্পদের ঘাটতি প্রকট। যদি দ্রুত আইন পাশ করে নতুন সৈন্য অন্তর্ভুক্ত করা না যায়, তবে চলমান অভিযানগুলোর গতি প্রকৃতি ব্যাহত হওয়ার আশঙ্কা করছে ইসরায়েলের প্রতিরক্ষা দফতর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এখন নতুন করে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় এই সংকীর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে তেল ও গ্যাসের দাম। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে যাওয়ায় হরমুজে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজার এবং বিশ্ব অর্থনীতিতেও। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন হয়। প্রতিদিন গড়ে 2 কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল, জ্বালানি ও গ্যাসবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ তেল রপ্তানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। একই সঙ্গে বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক কাতারও প্রায় পুরো গ্যাস রপ্তানি করে এই পথ দিয়ে। ফলে হরমুজে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের কারণে হরমুজের আশপাশে 2 শতাধিক তেল ও গ্যাসবাহী জাহাজ নোঙর করে আছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়েছে। ইউরোপের ডিজেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য, চীন ও ভারতের কিছু তেল শোধনাগারও সরবরাহ সংকটে উৎপাদন কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট দেখা দিতে পারে। এর মধ্যে অনেক শিপিং কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার চারপাশ দিয়ে জাহাজ পাঠানো শুরু করেছে। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও অন্যান্য আমদানি পণ্যের দামে। পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিকল্প পাইপলাইন ব্যবহারের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর পূর্ণ বিকল্প এখনও নেই। তাই এই জলপথে অস্থিরতা যত বাড়বে, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়েও ততই উদ্বেগ বাড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র চীন সামরিক প্রতিযোগিতার এক বাস্তব পরীক্ষাগার হিসেবে দেখা হচ্ছে ইরান যুদ্ধকে। যুদ্ধের তৃতীয় মাসে এসে বেইজিং গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিভাবে যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধ কৌশল কাজ করে এবং কোথায় রয়েছে তার সীমাবদ্ধতা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ চীনকে যেমন আক্রমণাত্মক সক্ষমতা আরও বাড়ানোর বার্তা দিচ্ছে, তেমনি প্রতিরক্ষা দুর্বলতা এবং অভিজ্ঞতার অভাব এবং দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করছে।
ইরান যুদ্ধকে চীন ভবিষ্যৎ সম্ভাব্য যুক্তরাষ্ট্র চীন সংঘাতের ওপেন উইন্ডো হিসেবে দেখছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশেষ করে তাইওয়ানকে ঘিরে ভবিষ্যৎ সামরিক উত্তেজনা কেমন হতে পারে সেই প্রশ্নে বেইজিং গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং হামলার কৌশল। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধটি দেখিয়ে দিচ্ছে যে কোনো সংঘাতে প্রতিপক্ষ দ্রুত কৌশল বদলায় এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা প্রায় পরিকল্পনার বাইরে চলে যেতে পারে। তাই চীনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো শুধু প্রযুক্তিগত শক্তি যথেষ্ট নয়। চীনের বিমান বাহিনীর সাবেক এক কর্নেলের মতে ইরান যুদ্ধের প্রধান শিক্ষা হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে অবহেলা করা যাবে না। তিনি উল্লেখ করেন তুলনামূলক কম উন্নত প্রযুক্তি ব্যবহার করেও ইরান মার্কিন প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে হামলার পথ খুঁজে পেয়েছে। ভবিষ্যৎ যুদ্ধে অজয় থাকতে চীনকে নিজেদের প্রতিরক্ষা দুর্বলতা খুঁজে বের করতে হবে। তাইওয়ানকে ঘিরে সবচেয়ে বড় উত্তেজনার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রেসিডেন্ট শি জিনপিংও কখনো শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তাইওয়ানের গবেষকদের মতে দূরপাল্লার রকেট ও ড্রোন সোয়াম ভবিষ্যৎ যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। তবে পর্যবেক্ষকদের দাবি তাইওয়ানের বর্তমান ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্প ও ড্রোন উৎপাদন বাড়ানোর চাপও বাড়ছে তাইওয়ানের উপর। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে শিক্ষা নিচ্ছে। ইন্দো প্যাসিফিক কমান্ড প্রধান মনে করেন ভবিষ্যৎ সংঘাতে ড্রোন যুদ্ধ আক্রমণকারীর জন্য যুদ্ধকে আরও ব্যয়বহুল করে তুলবে। তাই সম্ভাব্য তাইওয়ান সংকটে যুক্তরাষ্ট্র চীনা নৌবহর ও বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ব্যবহার করতে পারে। তবে বিশ্লেষকদের মতে চীনের সবচেয়ে বড় দুর্বলতা এখনও বাস্তব যুদ্ধ অভিজ্ঞতার অভাব। শিউলি রোজা, সময় সংবাদ। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন চাপে। লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরেই উঠেছে নেতৃত্ব পরিবর্তনের দাবি। অন্তত 70 জন লেবার এমপি স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই ব্রিটিশ রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য উত্তরসূরির নাম, যাদের কেউ স্টারমারের ঘনিষ্ঠ, আবার কেউ দীর্ঘদিনের সমালোচকও। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইংল্যান্ড জুড়ে লেবার পার্টি বিপুল সংখ্যক কাউন্সিল আসন হারিয়েছে, যার বড় অংশ চলে গেছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের দখলে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই স্টারমারের পদত্যাগ ও নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হতে শুরু করেছে। যদিও স্টারমার বলেছেন তার সরকার একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং ভুল শুধরে নেয়ার দায়িত্ব তিনি নিজেই নেবেন। স্টারমারের বিরুদ্ধে মূল অভিযোগগুলোর একটি হলো অভিবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা। ফ্রান্সের সঙ্গে অনিয়মিত অভিবাসী ফেরত পাঠানোর চুক্তি করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াও বড় বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের অভিযোগ, বিষয়টি জানা সত্ত্বেও স্টারমার সতর্কতা উপেক্ষা করেছিলেন। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। বাম ঘেঁষা এই রাজনীতিক একসময় আবাসন মন্ত্রী ছিলেন। দলের ভেতরেই অনেকেই মনে করেন স্টারমার অতিরিক্ত ডানমুখী অবস্থান নেয় লেবারের ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেইনার সেই অবস্থান বদলাতে পারেন। যদিও তিনি সরাসরি নেতৃত্ব দেখাননি, তবুও দলীয় ঐকমত্য তৈরিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরেক সম্ভাব্য নাম স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং। দলটির মধ্যপন্থী অংশের সমর্থন পাওয়া এই নেতা গাজা ইস্যুতে তুলনামূলক বাম ঘেঁষা অবস্থান নেয় আলোচনায় এসেছেন। এছাড়া উত্তর লন্ডনের এমপি ক্যাথরিন ওয়েস্ট প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুললেও পরে কিছুটা পিছিয়ে যান। অন্যদিকে জনমত জরিপে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে সংসদ সদস্য না হওয়ায় এখনই সরাসরি নেতৃত্বের দৌড়ে নামতে পারছেন না তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। হান্টাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্রুজ জাহাজ থেকে ফিরিয়ে নেয়া ব্রিটিশ যাত্রীদের যুক্তরাজ্যের হাসপাতালে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা বর্তমানে সুস্থ এবং কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবু দীর্ঘ সময়ের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে সতর্কতা হিসেবে। বিশ্বজুড়ে এই ভাইরাস নিয়ে বাড়ছে নজরদারি এবং উদ্বেগ।
হান্টা ভাইরাস প্রাদুর্ভাবের শিকার ক্রুজ জাহাজ এমবি হন্ডিয়াস থেকে উদ্ধার হওয়া ২০ জন ব্রিটিশ নাগরিককে যুক্তরাজ্যের মের্সিসাইড এলাকার অ্যারো পার্ক হাসপাতাল ওয়ালারে রাখা হয়েছে। তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ থেকে বিশেষ ফ্লাইটে ম্যানচেস্টার বিমানবন্দরে পৌঁছানোর পর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুরুতে তাদের ৭২ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে, এরপর আরও ৪২ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীরা সবাই বর্তমানে সুস্থ এবং কোনো উপসর্গ নেই। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তবে এই প্রাদুর্ভাবে শনাক্ত অ্যান্ডি স্ট্রেন বিরলভাবে মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যু এবং একাধিক দেশে সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, স্পেন ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। চিকিৎসা পর্যবেক্ষণের অংশ হিসেবে যাত্রীদের আলাদা ফ্ল্যাটে রাখা হয়েছে, যেখানে তাদের ফোনসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাদের লিভারপুলের রয়্যাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষ সংক্রামক রোগ ইউনিটে নেওয়া হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দূরবর্তী আটলান্টিক দ্বীপ ট্রিস্টান দ্য কুনহায় আক্রান্ত এক ব্যক্তির জন্য মেডিকেল টিম পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ জনগণের জন্য ঝুঁকি অত্যন্ত কম। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা মেডিসিনের বিশেষ বায়ো কন্টেইনমেন্ট ইউনিটেও কয়েকজন যাত্রীকে রাখা হয়েছে। সেখানে বাতাস, পানীয় বর্জ্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা হয়, তবে ৪২ দিনের পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রত্যাবর্তনকারী সব যাত্রীকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা জরুরি। নাদিম মারজান, সময় সংবাদ। চলমান যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছে রাশিয়ার নেই, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ফ্রন্টলাইনের লড়াই থামেনি, তাই নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ফ্রন্ট লাইনে কোনো ধরনের শান্ত পরিস্থিতি নেই, যুদ্ধ এখনও চলমান। তিনি জানান, রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না এবং তাই ইউক্রেন নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে, তবে বাস্তবতা হলো যুদ্ধ এখনও থামেনি। ইউক্রেনের সামরিক সূত্র অনুযায়ী একদিনেই অন্তত ৩৮টি রুশ হামলা হয়েছে, যার সবচেয়ে বেশি চাপ ছিল পোক্রোভস্ক অঞ্চলে। লিমান, কনস্টান্তিনিভকা, স্লোভানিয়ানস্ক সহ একাধিক এলাকায় গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী সুমি ও খার্কিভ অঞ্চলও রুশ হামলার বাইরে নেই। অন্যদিকে রাশিয়া দাবি করছে, যুদ্ধবিরতির সময় ইউক্রেন ১,০০০-এর বেশি লঙ্ঘন করেছে, জানিয়ে দুই পক্ষের মধ্যে দোষারোপ আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলসে বৈঠকে কাজা কালাস এবং অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে নতুন সহায়তার নতুন গতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন। ইউক্রেন জানিয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান স্থিতিশীল করেছে এবং আকাশ প্রতিরক্ষায় এখন ৯০% পর্যন্ত হামলা প্রতিহত করতে পারছে। এদিকে ইউক্রেন জার্মানি ড্রোন ও আধুনিক অস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে নতুন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে সমর্থন দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। বাল্টিক সাগরের কৌশলগত দ্বীপ গটল্যান্ডে সম্মিলিত সামরিক মহড়া চালাচ্ছে সুইডেন। ড্রোন যুদ্ধের প্রস্তুতি আর দ্বীপ প্রতিরক্ষার সক্ষমতা যাচাই করছে স্টকহোম। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন ও ডেনমার্কের সেনাদের অংশগ্রহণে চালানো এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা। বাল্টিক সাগরের মধ্যে অবস্থিত সুইডেনের গটল্যান্ড দ্বীপকে ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সেই দ্বীপেই চলছে অরোরা 26 সামরিক মহড়ার অংশ হিসেবে যৌথ অনুশীলন। মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন ও ডেনমার্কের সেনারা। সুইডিশ সেনাবাহিনী বলছে, মূল লক্ষ্য হচ্ছে দ্রুত সেনা মোতায়েন, যৌথ সমন্বয় বাড়ানো এবং সংকটের সময় মিত্রবাহিনীকে সহায়তা দেওয়ার সক্ষমতা যাচাই। ফায়ারিং রেঞ্জে চালানো লাইভ ফায়ার মহড়ায় ছিল মার্কিন অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম, সুইডিশ আর্চার আর্টিলারি, CV-90 যুদ্ধযান এবং স্ট্রিটস ভাগন 122 ট্যাঙ্কের মহড়া। পাশাপাশি পরিচালনা করা হয় ড্রোন ও অ্যান্টি ড্রোন অপারেশন। আকাশে ওড়ে সুইডিশ জাস 39 গ্রিপেন যুদ্ধ বিমানও।
গটল্যান্ড রেজিমেন্টের কমান্ডার বলেন, ন্যাটো সদস্য হওয়ার পর মিত্র দেশগুলোর সঙ্গে আন্তঃসমন্বয় গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের কাছ থেকে ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা শিখছে সুইডেন। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যেভাবে ড্রোন ব্যবহার করছে তা ভবিষ্যৎ যুদ্ধের ধরন বদলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মহড়ায় অংশ নিয়ে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কর্মকর্তা বলেন, সুইডিশ দলের সঙ্গে খুব দ্রুত সমন্বয় গড়ে উঠেছে তাদের। অনুশীলনের সময় আলাদা ইউক্রেনীয় বা সুইডিশ দল হিসেবে নয়, একক ইউএভি টিম হিসেবে কাজ করেছে সবাই। এদিকে মার্কিন সেনা কর্মকর্তারাও সুইডেনের হোস্ট নেশন সাপোর্টের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে ন্যাটোর প্রতিরক্ষা প্রস্তুতির গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে এই মহড়া। নাদিম মারজান, সময় সংবাদ। নিজ হাতে গড়ে তোলা সেনাবাহিনীকেই সন্দেহের চোখে দেখছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সামরিক বাহিনীর ভেতর দুর্নীতি, স্বজনপ্রীতি সহ নানা অনিয়ম নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শি। প্রভাবশালী জেনারেলদের সঙ্গে নীতি ও পদোন্নতি নিয়ে দ্বন্দ্ব তার আস্থাকে আরও ভেঙে দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বিশ্লেষকদের মতে, শি জিনপিং এখন জটিল এক দ্বন্দ্বে আটকে পড়েছেন। ১৩ বছর ধরে শি জিনপিং নিজ হাতে গড়ে তুলেছেন পিপলস লিবারেশন আর্মি PLA বা সেনাবাহিনী, যেটি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বাহিনীর সঙ্গে সমান তালে প্রতিযোগিতায় লিপ্ত। শীর্ষ সামরিক পদে বসিয়েছেন নিজের পছন্দের জেনারেলদের, তবে হঠাৎ করে আস্থা হারিয়েছেন নিজের সবচেয়ে বিশ্বস্ত বাহিনীর উপর, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক বাহিনীতে শি জিনপিংয়ের শুদ্ধি অভিযানের ব্যাপকতা স্পষ্ট হয় সাম্প্রতিক এক আইনসভার বৈঠকে। এক বছর আগেও যেখানে প্রায় 40 জন জেনারেলকে দেখা গেছে, এবার সেখানে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। সেই বৈঠকেই সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শি সতর্ক করে বলেন, কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য নেই এমন কাউকে সেনাবাহিনীতে রাখা হবে না। বিশ্লেষকদের মতে, এটি সেনাবাহিনীর ভেতরে অবিশ্বাস ও ক্ষমতার লড়াই নিয়ে শির প্রকাশ্য স্বীকারোক্তি। ক্ষমতায় আসার পর থেকেই সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের মতো দুর্বল সামরিক নিয়ন্ত্রণের পুনরাবৃত্তি ঠেকাতে চেয়েছিলেন শি। সেই লক্ষ্যেই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন তিনি। পাশাপাশি সেনাবাহিনীর উপর পার্টির নিয়ন্ত্রণ নীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালান। ২০১৪ সালে ঐতিহাসিক গুতিয়ানে সামরিক কর্মকর্তাদের সামনে তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অবাধ্যতা বড় আকার ধারণ করেছে। গেল সপ্তাহে এই শুদ্ধি অভিযানের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে। দেশটির একটি সামরিক আদালত ঘুষ নেয়ার অপরাধে 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দেন। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জেনারেলদের উপর শির আস্থা হারানোর পেছনে মূলত কয়েকটি গভীর কারণ একসঙ্গে কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেনাবাহিনীতে দুর্নীতি, স্বজনপ্রীতি আর পদোন্নতিতে অনিয়ম তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে। প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন এই কাঠামোতে ব্যক্তিগত স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থকে ছাড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে বাহিনীর ভেতর রাজনৈতিক আনুগত্য দুর্বল হয়ে পড়েছে এবং পার্টির প্রতি একনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাবেক নেতৃত্বের সময় সেনাবাহিনীর স্বায়ত্তশাসনের ইতিহাস তাকে আরও উদ্বিগ্ন করে তোলে। ফলে শুরু থেকে বাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালান প্রেসিডেন্ট শি। প্রভাবশালী জেনারেলদের সঙ্গে নীতি ও পদোন্নতি নিয়ে দ্বন্দ্ব তার অবস্থাকে আরও ভেঙে দেয়। বিশ্লেষকদের মতে, শি জিনপিং এখন জটিল এক দ্বন্দ্বে আটকে পড়েছেন। একদিকে যুদ্ধের জন্য দক্ষ বাহিনী গড়ে তোলা, অন্যদিকে পার্টির প্রতি নিঃশর্ত আনুগত্য নিশ্চিত করা। এই দুইয়ের চাপে শেষ পর্যন্ত তিনি নিজের তৈরি কাঠামোকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে আগুনে এখন পর্যন্ত 7,000 একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশ কয়েকটি সড়ক ও পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। কাজ করছেন ন্যাশনাল গার্ডস সহ বিভিন্ন সংস্থার সদস্যরাও। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার স্থানীয় সময় সকালে তৃণমূলের শীর্ষ নেতাকে ইডি দপ্তরে জেরার জন্য ডেকে পাঠানো হয়। প্রায় 10 ঘন্টা জেরা শেষে রাতে তাকে গ্রেপ্তারের কথা জানায় তদন্তকারী সংস্থা। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পৌরসভা সহ বেশ কয়েকটি পৌরসভায় চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগে একটি মামলার তদন্ত করছিল ইডি।
বারবার তাকে সমন পাঠালেও হাজির হননি সুজিত বসু। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকটে এবার নড়ে চড়ে বসেছে ভারত। ভারতীয় রুপির ওপর চাপ বাড়ায় দেশবাসীকে সোনা কেনা কমানো, বিদেশ ভ্রমণ স্থগিত রাখা এবং প্রয়োজন হলে বাসা থেকে অফিস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থনীতিতে চাপ বাড়ার ইঙ্গিতের মধ্যেই এই পদক্ষেপকে নতুন নীতিগত সংকেত হিসেবে দেখছেন অনেকেই। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো শিল্প খাতে ব্যবহৃত এলপিজি ও জেট ফুয়েলের দাম বাড়ালেও সাধারণ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে। এতে চেষ্টা চলছে ভোক্তাদের উপর সরাসরি চাপ এড়ানোর। তবে বৈশ্বিক দামের ওঠানামা সরকারের নীতিগত ভারসাম্যকে করে তুলেছে কঠিন। রোববার ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় নাগরিকদের ব্যয় কমানোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 1 বছরের জন্য সোনা কেনা এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো এবং যেখানে সম্ভব বাসা থেকে অফিস করার ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। বলেন, বৈশ্বিক বাজারে তেল ও জ্বালানির দাম বাড়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়েছে। তাই পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো এখন জাতীয় স্বার্থের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাশ্রয়ী জীবনযাত্রাকে গুরুত্ব দেন তিনি। है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है, पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। অনলাইন মিটিং, দূরবর্তী কাজ বাড়ালে জ্বালানির ব্যবহার কমবে বলে মনে করেন মোদী। ব্যবসা ও অফিস ব্যবস্থাপনাতেও এই পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। এটি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা সরকারের। तो हम सबका दायित्व है। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তার যুক্তি, আমদানি করা সারের উপর নির্ভরতা কমলে বৈদেশিক মুদ্রার চাপও কমবে। এতে জোর দেওয়া হয়েছে দেশীয় উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থার উপর। তবে এই সিদ্ধান্ত কৃষি খাতে বড় পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্ম আনেফের কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ সহ হাজারো অভিবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। রেসিডেন্স পারমিট আবেদন, নবায়ন ও ঠিকানা পরিবর্তনের মতো জরুরি কাজ সময় মতো করতে না পারায় অনেকের চাকরি এবং বাসস্থান ঝুঁকিতে পড়ে যায়। ফরাসি আদালত সরকারকে 6 মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের প্রশাসনিক সেবা সহজ করতে আনেফ নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে, কিন্তু গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মে বারবার কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এটি এখন ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্ভার ত্রুটির কারণে অভিবাসীরা সময় মতো রেসিডেন্ট পারমিট নবায়ন করতে পারছেন না। এ কারণে অনেকেই বৈধ কাগজপত্র হারিয়ে চাকরি হারাচ্ছেন, বাসস্থানের সমস্যা তৈরি হচ্ছে এবং সামাজিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে হাজারো মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি আদালতে পৌঁছালে ফরাসি আদালত সরকারকে নির্দেশ দেন আগামী 6 মাসের মধ্যে আনেফ প্ল্যাটফর্মের সব কারিগরি সমস্যা সমাধান করে অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। এই রায়ে ভুক্তভোগী ও অধিকার কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যারা কিনা নিয়মিত ছিল তারাও অনিয়মিত হয়ে পড়েছে এই প্ল্যাটফর্মটার সমস্যাগুলোর কারণেতে। আদালতের রায়ের পরবর্তীতে যারা কিনা এই ভুক্তভোগী রয়েছে, আশা করা যাচ্ছে প্ল্যাটফর্ম তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সমাধান করবে এবং যারা কিনা সমস্যাতে রয়েছে তাদের সমস্যাটা কমবে। আদালত রায় দিছে যে আনাফের সমস্যা সমাধান করবে খুব দ্রুত। আমরা আশাবাদী, আমার মতো আরো অনেকে আছে তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আদালতের নির্দেশ কার্যকর হলে দীর্ঘদিনের এই ডিজিটাল জটিলতা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রেসিডেন্স পারমিট প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করার উপর জোর দেয়া হয়েছে।
মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে 35তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। 22 মে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের মেলায় দেশি বিদেশি 25টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যত বই তত প্রাণ স্লোগানে শুরু হচ্ছে 35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। 22 মে থেকে শুরু হয়ে 25 মে পর্যন্ত টানা 4 দিন চলবে আয়োজন। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। স্থানীয় সময়ে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ছাড়াও বিভিন্ন দেশ থেকে শতাধিক কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীরা আসছেন মেলায়। নতুন জিনিসের মধ্যে আমাদের এবার 90 আমরা লেখক, পাঠক, বই নিয়ে আমরা সেমিনার আলোচনা করছি। এবার বইমেলা তো অনেক উৎসাহ উদ্দীপনার সাথে হচ্ছে। আমাদের 25টি প্রকাশক এখানে যোগ দিচ্ছেন, স্বনামধন্য লেখকেরা যোগ দিচ্ছেন, অত্যন্ত উন্নত মানের প্রোগ্রাম হচ্ছে এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থনীতিবিদ রেহমান সুবহান। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলার বিশেষ তাৎপর্য বাংলা সাহিত্য ও সমাজ চিন্তার 2 কিংবদন্তি ব্যক্তিত্ব শামসুদ্দিন আবুল কালাম ও মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। বইমেলার মূল মন্ত্র তো হচ্ছে যত বই তত প্রাণ, এবং আমরা বইমেলাতে আসি মনের তাগিদে, প্রাণের তাগিদে। যে লেখকের বইটা আমি পড়েছি সেই লেখককে আমি সামনে দেখতে পাচ্ছি, তার পাশে বসতে পারছি, তার কথা শুনতে পারছি, এবং এদের বই পড়ে সর্বদাই সমৃদ্ধ হয়েছি। ঢাকা বইমেলাটাকে খুব মিস করি, তো অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই নিউ ইয়র্ক বইমেলা আমাকে সেই অপূর্ণতাটা পূর্ণ করে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 1992 সালে শুরু হয় নিউ ইয়র্ক বাংলা বইমেলা। বরাবরের মতোই এবারও বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলায় পরিণত হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইতালির রোমে বাংলা নববর্ষ 1433 উদযাপনে বর্ণিল আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিরা। নববর্ষের এই উৎসবে বাংলা গানের সঙ্গে ইতালীয় নৃত্যশিল্পীদের নাচে মুগ্ধ দর্শকরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমের তুস্কলোনা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পালিত হয় বাংলা নববর্ষ 1433। দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন ছিল নানা বাংলা সংস্কৃতির। উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ইতালিয়ানরা। হাজার মাইল দূরে থেকেও বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে নববর্ষকে বরণ করে নিলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে উৎসবে যোগ দেন প্রবাসীরা। দুপুরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। অনেক নারী পুরুষকে বৈশাখী শাড়ি আর পাঞ্জাবি পরে মেলায় উপস্থিত হতে দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন রোববারের এই মেলায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি কৃষ্টি কালচার এবং আমাদের সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবং প্রবাসীদের মাঝে আমাদের যে ক্যালেন্ডার আছে, আমাদের একটি দিনপঞ্জিকা আছে, আমাদের বৈশাখ আছে, এটা জানান দেওয়ার জন্য সকল ইটালিয়ান যাতে আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানে। দীর্ঘ 30 বছর ধরে কিন্তু আমিও এটার সাথে জড়িত আছি, দেখে আসছি। বাংলা গানের সাথে ইতালীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণ যোগ করে বাড়তি আনন্দ। বাংলা বর্ষবরণে নাচ করতে পেরে আমরা খুবই আনন্দিত। অনেক বছর ধরে বাংলাদেশিদের অনুষ্ঠানে আমরা নাচ করে থাকি। আমি সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। রোমে বসবাসরত সব বাংলাদেশিকে একত্রিত করার বড় একটি উপলক্ষ এই বর্ষবরণ। গেল 30 বছর ধরে রোমের এই খোলা মাঠে তুস্কলোনা সমাজ কল্যাণ সমিতি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সুইজারল্যান্ডের ভ্যালাই অঞ্চলে আবারও বসেছে ঐতিহ্যবাহী কুইন্স ফাইট। এখানে লড়াইয়ের নামে বিশেষ জাতের হেরেন্স গরু, যারা শক্তি আর আধিপত্য প্রমাণে শিং ঠেকিয়ে মুখোমুখি হয় একে অপরের। হাজারো দর্শকের উপস্থিতিতে জমে ওঠা এই আয়োজন এখন ভ্যালাই সংস্কৃতির অন্যতম বড় পরিচয়।
সুইজারল্যান্ডের মাটিতে গরুর লড়াই। দেশটির ভ্যালাই ক্যান্টনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুইন্স ফাইট প্রতিযোগিতা। এতে অংশ নেয় হেরেন্স জাতের গরু, যারা স্বভাবগতভাবেই লড়াকু হিসেবে পরিচিত। প্রতিযোগিতায় দুটি গরু মুখোমুখি দাঁড়িয়ে শিং ঠেকিয়ে একে অপরকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কোনো একটি গরু সরে গেলে অন্যটি বিজয়ী হয়। গরুর মালিক ও খামারিরা বলছেন, এই প্রতিযোগিতা শুধু পশুর লড়াই নয়, বরং অনেকের কাছে এটি পারিবারিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। খামারিরা ছোটবেলা থেকেই গরুগুলোকে প্রস্তুত করেন এবং প্রতিযোগিতার সময় তারাও মানসিক চাপের মধ্যে থাকেন। আমরা ছোটবেলা থেকে গরুগুলোর যত্ন নিই, তাদের প্রস্তুত করি। যখন তারা লড়াই করে তখন মনে হয় আমরা তাদের সঙ্গে লড়ছি। প্রতিযোগিতা শেষে আমরা গরুগুলোর মতোই ক্লান্ত হয়ে পড়ি, কখনো কখনো আরও বেশি। গরুগুলো শান্ত থাকে, কিন্তু আমরা খুব চাপের মধ্যে থাকি। 1920-এর দশকে শুরু হওয়া এই আয়োজন এখন অ্যালপাইন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর হাজারো মানুষ এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন। আয়োজকদের আশা, ঐতিহ্যবাহী এই কাউ কুইন্স প্রতিযোগিতা আগামী দিনেও একইভাবে দর্শকদের আকর্ষণ করে যাবে। বিভিন্ন ওজন শ্রেণীর বিজয়ীরা পরে জাতীয় ফাইনালে অংশ নেয়, যেখানে কুইন অফ দ্য কুইন্স খেতাবের জন্য প্রতিযোগিতা হয়। এই জয়ের মাধ্যমে গরুর মূল্য ও মর্যাদাও বেড়ে যায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনের ইউনান প্রদেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পানি ছেটানো উৎসব। স্থানীয় সংস্কৃতিতে পানি শুভ ও সৌভাগ্যের প্রতীক হওয়ায় এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পানি ছিটিয়ে চলছে এক ভিন্নধর্মী উৎসব। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল। এই উৎসবটি আনন্দের সঙ্গে উদযাপন করছেন অনেকে। ঝিংং শহরের কেন্দ্রীয় স্কয়ারে হাজারো মানুষ একে অপরের দিকে পানি ছিটিয়ে উদযাপনে মেতে ওঠেন। স্থানীয় সংস্কৃতিতে পানি শুভ ও সৌভাগ্যের প্রতীক হওয়ায় এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। উৎসবের অন্যতম আকর্ষণ ড্রাগন বোট রেস। নদীতে রঙিন নৌকা বাইচ আর তীর জুড়ে দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি লোকসঙ্গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনাও দর্শকদের মন কাড়ে। ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল উদযাপন করতে এই প্রথম এলাম। পুরো ভিজে গেলেও এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তারা ভীষণ অতিথিপরায়ণ, সত্যি দারুণ লাগছে। লিংসেং ও ইনজিয়ন কাউন্টিতেও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একত্র হয়ে এই উৎসব উদযাপন করেন। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পানি ছিটিয়ে শুভকামনা বিনিময়ের দৃশ্য স্থানীয় সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরে। আয়োজকরা বলছেন, এই উৎসব স্থানীয় পর্যটন বাজারকেও চাঙ্গা করছে। অন্যদিকে ওয়ানইয়াং কাউন্টিতে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরাও যোগ দেন এই আয়োজনে। অনেকের কাছে এটি শুধু উৎসব নয়, বরং স্থানীয় মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ মিস বাউল। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।